বাংলাদেশের অতি আলোচিত শিল্প গ্রুপ এসালমের একটি অপরাধের ঘটনা, কেলেঙ্কারির ঘটনা খুব বিস্তারিতভাবে একটা পত্রিকায় এসছে, ডেইলি স্টারে। মানে এই খবরটা এমন এক সময় আসলো যখন এই মুহূর্তে আমরা খুব সিরিয়াসলি আলোচনার মধ্যে আছি সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত মানুষদের অকল্পনীয় রকম দুর্নীতি নিয়ে। এর মধ্যে যেমন পুলিশের সর্বোচ্চ জনাব বেনজির, মিলিটারির সর্বোচ্চ জনাব আজিজ, সর্বোচ্চর কাছাকাছি জনাব আসাদুজ্জামান মিয়া, আবার এনবিআরের ডক্টর মতিউর, এরকম বহু মানুষ, বা পুলিশের ডিআইজি, আরও নিচের লোকজন, অ্যাডিশনাল ডিআইজি, এই লেভেলের নানান খবর যখন আমাদের সামনে আসছে, সেই প্রেক্ষাপটে এসালমের এই কেলেঙ্কারির খবর আসার খুব গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স আছে বলে আমি মনে করি। কারণ এসালম কে, এসালম কি, এই দেশে আমরা যারা থাকি বা যারা থাকি না, যারা এই দেশের সম্পর্কে খোঁজ খবর রাখে, যারা এই দেশের সন্তান বাইরে থাকি, তারাও এসালমকে খুব হাড়ে হাড়ে চিনি, হাড়ে হাড়ে জানি, বুঝি। এই সরকারের সবচেয়ে বড়, সর্বোচ্চ 2-3 জন অলিগার্কের নাম বলতে গেলেই এসালমের নাম এসে হাজির হবে। এক এক জায়গায় এক এক অলিগার্ককে মূল ভূমিকা যেমন পালন করতে দেয়া হয়েছে সরকার তার টাকা তুলে নেওয়ার জন্য, এসালম অন্তত 2টি জায়গায় কাজ করছে। সবাই তার মতো 2টি জায়গায় কেউ কাজ করছে। একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক কবজা করার পর তাদের হাতে এখন 8টা ব্যাংক আছে। এর আগে ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক যখন সে কবজা করেছিল, দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকটাকে জাস্ট ফতুর করে দিয়েছে। এই তথ্য আমাদের সামনে এসছে। আর আরেকটা জায়গা, সেটা হচ্ছে ভোগ্যপণ্য বাজারে যে সিন্ডিকেট হয়, ভোগ্যপণ্যের সিন্ডিকেটও এসালম খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন এসালমের এই রকম তথ্য আমাদের সামনে কেন আসছে? আর এটাই নতুন না, এর কিছুদিন আগেও একটা তথ্য এসেছিল আমাদের মনে থাকার কথা। আমরা দুটোকে একত্র করে আলোচনা করতে চাই এবং বুঝতে চাইব কি হচ্ছে আসলে, কেন হচ্ছে, কি সমস্যা সরকারের মধ্যে। হেডলাইন এরকম, ডেইলি স্টারের রিপোর্টে 3 বছরে এসালমের 2 প্রতিষ্ঠানের 3,538 কোটি টাকা ভ্যাট ফাঁকি। ভ্যাট ফাঁকি এবং এর জরিমানা সহ এসালম ভেজিটেবল অয়েল ও এসালম সুপার অ্যাডিবল অয়েল লিমিটেডের কাছে সরকারের পাওনা 7,000 কোটি টাকার বেশি। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে 2019 থেকে 2022 সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে। এর মধ্যে কোম্পানি দুটি 3,538 কোটি টাকার মূল্য সংযোজন করা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং আরও 3,531 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাতে টোটাল 7,000 কোটি টাকার মতো হয়েছে। খুব বড় একটা বিস্তারিত রিপোর্টটা আপনারা একটু দেখে নেবেন। এই রিপোর্টে খুঁটিনাটি দিয়ে অত্যন্ত বিস্তারিতভাবে দেয়া আছে। এখানে যেটা বলা হয়েছে সেটা এরকমই মোটা দাগে বলি। সেটা হচ্ছে, আপনি ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য প্রায় সব কোম্পানিগুলো কী করে, এক ধরনের দুটো তারা অ্যাকাউন্ট মেনটেন করে। এটা বাংলাদেশের অনেকের মধ্যে চর্চা আছে যে চর্চাটা একটা অপরাধ। আপনি যে পরিমাণ বিক্রি করছেন সে পরিমাণ বিক্রি আপনি শেষ পর্যন্ত দেখান না, কারণ বিক্রির সাথে তো ভ্যাট আছে। এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার, ভ্যাট আর ইনকাম ট্যাক্সের মধ্যে একটা ডিফারেন্সের জায়গা আছে। আপনি ব্যবসা করলেন, প্রফিট করলেন, সেখান থেকে ইনকাম ট্যাক্স দিলেন। আর ভ্যাট ইনফ্যাক্ট আপনি নিয়েছেন। ভ্যাট জনগণ দেয়, তাই তো? প্রতিটা বিক্রির সময় ভ্যাট জনগণ দেয়। জনগণ যখন ভ্যাট দেয়, যে কোনো প্রতিষ্ঠাতার কাছ থেকে যখন তেল কিনে নেয়, যখন ভ্যাট দেয়, ওই ভ্যাট কিন্তু সহই আপনি টাকাটা নিচ্ছেন। কিন্তু আপনি যখন কম শো করছেন, তার মানে জনগণের দেয়া টাকাটা আপনি মাঝখান থেকে খেয়ে ফেলছেন। এই কাজ বাংলাদেশের অনেক কোম্পানি করে, এসালমও করেছে। তার 2টো কোম্পানিতেই 7,000 কোটি, আমরা সরিয়ে যদি রাখি অন্তত জরিমানা বাদ দিল 3,500 কোটি টাকা 3 বছরের মধ্যে জনগণের টাকা পকেটে পুরে ফেলেছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা কেমন। খুব বিস্তারিত আছে, এটা দরকার নেই। অডিটের রিপোর্টে কি আছে না আছে, কোনখান থেকে কিভাবে কি করেছে, বেসিকটা আবারও বলছে এইরকম যে তারা ইম্পোর্ট করেছে, তারা লোকাল মার্কেট থেকেও প্রচুর এরকম তেল কিনেছে, মানে অন্য ইম্পোর্টারদের কাছ থেকে কিনে সবগুলো তারা পরিশোধন করেছে, কিন্তু দেখিয়েছে কম। একটা খুব ফানি ঘটনা আছে। ফানি ঘটনা হচ্ছে এসালম এটার ব্যাখ্যা দিচ্ছে। মানে এই ব্যাখ্যাটা আমি খেয়াল করি, খুবই ইন্টারেস্টিং। কোম্পানি দুটির চিঠিতে বলা হয়, আমরা প্রতি অর্থ বছরে কোটি কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদান করিয়া থাকি, কিন্তু আমাদের বৃহৎ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ব্যাংক ঋণের প্রয়োজন এবং আমরা ব্যাংক ঋণ গ্রহণ করিয়াই প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছি। সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন সিএ ফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয়। আমি যেটা আবারও পড়ি, সেই ক্ষেত্রে ব্যাংক
হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন সিএ ফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয়। ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য উল্লেখিত অডিট রিপোর্টে অতিরিক্ত বিক্রয় মূল্য প্রদর্শন করা হইয়াছে, কিন্তু সঠিক বিক্রয় অনুযায়ী দলিলপত্র দাখিল করা হইয়াছে এবং সেই মোতাবেক মূসক পরিশোধ করা হইয়াছে। মানে আপনি যেহেতু লোন নেবেন, আপনি বলছেন আপনি আপনার বিক্রি বাড়িয়ে দেখাচ্ছেন, আবার জেনুইন বিক্রি যেটা সেটা আবার আলাদাভাবে দেখিয়েছেন। তার মানে খুব সোজা, এর নিচেই, এই রিপোর্টের নিচেই একটা জায়গায় আছে, এই কথাটা লজিকলি বলা হয়েছে যে আপনি আসলে তাহলে একটা ফৌজদারি অপরাধ করেছেন, যে আপনি লোন পাওয়ার জন্য আপনার যে পরিমাণ সম্পদ আছে, আপনার বিক্রি যে পরিমাণ আছে, তার কয়েক গুণ বাড়িয়ে দেখাচ্ছেন। বাংলাদেশের লোন নিয়ে যত 2 নম্বরই হয়েছে তার প্রায় সবগুলো এরকমই। আপনি একটা জমি যদি কোলাটারাল দেখান, সেটার দাম যদি 1 টাকা হয়, আপনি 10 টাকা দেখান, দেখিয়ে লোন নেন, নিয়ে মেরে দেন বা যাই করেন। এখানেও ঠিক এই কথাটা তারা তাদের অফিসিয়াল জবাবে বলছে, তারা এটা করেছে। আসলে ব্যাপারটা তো আমরা বুঝতে পারি, আপনি আসলে দিনের শেষে এই টাকাটা মেরে দিয়েছেন, বা উল্টো যদি আপনি ওটাও করে থাকেন, সেটাও একটা ফৌজদারি অপরাধ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এস আলম, মানে বাংলাদেশে এস আলমের কাছে 3,500 কোটি টাকা তো মাত্র শুধু না, অতিমাত্র টাইপের কোনো শব্দ থাকলে সেটা হতে পারে, এটা অতিমাত্রের মতো ব্যাপার, তুচ্ছ ব্যাপার। এবং এস আলমের এই অবিচার, মানে এই অন্যায়, এই অপরাধ, এই কেলেঙ্কারি ধরছে কে? এনবিআর, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আসবো এই জায়গায়, আবার কেন ইম্পর্ট্যান্ট বলছি। এর আগে আমাদের একটা রিপোর্টের কথা নিশ্চয়ই মনে আছে, এস আলমের আলাদিনের চেরাগ। এই রিপোর্টটাও ডেইলি স্টারে পাবলিশ হয়েছিল অগাস্ট 4, 2023, তার মানে 1 বছরেরও কম সময় আগে, মোটামুটি 10 মাস আগে এই রিপোর্ট। সেই রিপোর্টে আমরা দেখেছিলাম এস আলম $1 বিলিয়ন, আই রিপিট $1 বিলিয়ন, এখনকার হিসাবে 12,000 কোটি টাকা অন্তত বিদেশে পাচার করেছিল কতগুলো অফশোর কোম্পানি খোলার জন্য। সোজা সাপটা কথায় টাকা পাচার হয়েছিল, এই রকম একটা রিপোর্ট তখন এসেছিল। এস আলমের বিরুদ্ধে একটা রিপোর্ট টাকা পাচারের বাংলাদেশের মাটিতে অবাক করেছিল আমাদের অনেককে। অবাক হওয়ারই কথা। সর্বোচ্চ 2-3 অলিগার্কের এক অলিগার্ক হয়ে, যিনি এই দেশের প্রধান লুটপাটের সাথে জড়িত, নানা রকম জায়গা থেকে বিভিন্ন ফর্মে টাকা তার ক্ষেত্রে তুলে নেওয়ার অভিযোগ আছে। মানে আমরা যদি ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে, আপনি দেখবেন যে ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর বলে একটা রিপোর্ট হয়েছিল, যেখানে কিভাবে এক মাসে ইসলামী এবং অন্যান্য কতগুলো ইসলামী ব্যাংক থেকে এস আলমের কর্তৃত্বাধীন 3,000 কোটি টাকা 1 মাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সো এই সব তথ্য আমাদের সামনে আছে। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডেইলি স্টারের আগের রিপোর্টটা, যেটাতে তার টাকা পাচারের কথা আছে, বা প্রথম আলোর এই যে ইসলামী ব্যাংক থেকে বেনামে লোন তুলে নেয়, এগুলো একটা পত্রিকা পাবলিশ করেছে, আমরা এভাবে বলতে পারি। যদিও এই প্রশ্ন আমরা লজিকলি করেছি, এস আলমের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পত্রিকা এই রিপোর্ট খুব সহজে, মানে এত তথ্য তাদের পাওয়া, আবার এট দ্য সেম টাইম যদি তারা পায়ও সেটা পাবলিশ করা, বর্তমান যে একটা চরম কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী সরকার আছে তার সময় পাবলিশ করার সাহস তো খুব সোজা না। সো আমরা ধারণা করেছি যৌক্তিকভাবেই এর পেছনে অন্য কেউ হয়তো আছে। আর এবারকার ঘটনাটা একটু ডিফারেন্ট, আবারও বলছি, কারণ হলো এবার এটা এনবিআর ইনভেস্টিগেট করে এটা করেছে, এবং ইনভেস্টিগেট করে এই তথ্য আমাদের সামনে নিয়ে এসছে এনবিআর, এবং সেটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। মানে এনবিআরের সেই সাহস, তাকত হয়েছে, তারা এস আলমের ইনভেস্টিগেট করছে, করে তার এই কেলেঙ্কারি বিস্তারিতভাবে তুলে আনছে, এবং এস আলম ফৌজদারি অপরাধ করছে, তার স্টেটমেন্ট যে বক্তব্য দিচ্ছে সেটাও সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে। মানে এত সাহস কেন? এত সাহসের উৎস কোথায়? এই প্রশ্নটাই শুরুতে করেছিলাম, আমরা একটু জবাব খোঁজার চেষ্টা করি। যখন বেনজির, আজিজ আহমেদ, আসাদুজ্জামান মিয়াদের তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো, তখন আমরা এই আলোচনা যৌক্তিকভাবেই করেছি যে এটা আসলে এত সহজ ছিল না। এবং আমরা দেখব যে ওই রিপোর্ট, বিশেষ করে যারা বেনজিরের রিপোর্টটা একটা স্পেসিফিক শিল্পগোষ্ঠীর একটা পত্রিকাতে এসছে, এবং সেই পত্রিকার সাথে আরেকটা গ্রুপের সংঘাত আছে, যে সেই শিল্প গ্রুপের সাথে আরেক শিল্প গ্রুপের সংঘাত আছে, যাদের সাথে বেনজিরের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়। এবং পরবর্তীতে সেটাও যখন সরকারের দিক থেকে দুদককে একটু হলেও লেলিয়ে দেওয়া হয়েছে, তখন আমাদের বুঝতে বাকি থাকে না সরকারের মধ্যকার অলিগার্কদের মধ্যে সংঘাতের ফসল এটা। ঠিক একই সংঘাতের কারণেই এখন নানা তথ্য বেরিয়ে আসছে। যেমন আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রেও আমরা ধারণা করি একই রকম ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে
এস আলমের মতো গ্রুপকে যখন গত বছর অগাস্টে এই রকম একটা ধাক্কা ফেস করতে হলো, সেটা রেশ যেতে না যেতেই, সেটা রেশ কিন্তু এখনও চলছে। কারণ আমরা জানি এই আলাপ আমরা দীর্ঘদিন আমরা করছি, আমি নিজে বহুবার করেছি, যে $1 বিলিয়ন আপনি পাচার করার মতো যথেষ্ট নির্ভরযোগ্য তথ্য উপাত্ত দিয়ে ডেইলি স্টার রিপোর্ট করেছে, কিন্তু আজ পর্যন্ত দুদক এস আলমকে ডেকে সেটা ইনভেস্টিগেট করে নাই। তার যে ইয়ের ক্ষেত্রে, বেনজিরের ক্ষেত্রে যা হয়েছে, তার সম্পদ, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ টিজ করা, কিছুই করা হয় নাই। সো এই আলাপটা আমরা করছি, কিন্তু সেইটা গিয়ে আরেক বছর পূর্তি হতে না হতে এরকম আরেকটা তার উপরে কেলেঙ্কারি, মানে আপনি এস আলমকে 3,500 টাকা ফাঁকিতে অ্যাকিউজ করছেন, সাথে জরিমানা দিয়ে 7,000 কোটি টাকা তাকে পে করতে হবে বলছেন, খুব সোজা না, এনবিআরের পক্ষে কোনোভাবেই সোজা না। সুতরাং আমি নিশ্চিতভাবে বলতে পারি, মানে এস আলম এই কাজটা করে নাই তা বলছি না, ওনারা এটা না, আরও বহু করে গেছে, নানা রকমভাবে করে গেছে, বাংলাদেশে আরও বহু অলিগার্ক এই কাজগুলো করে। কিন্তু এই মুহূর্তে দেয়ার্স এ সিগন্যাল, কোনো জায়গা থেকে এনবিআরকে দেওয়া হয়েছে এস আলমের এই ব্যাপারগুলো দেখতে হবে, ধরতে হবে। বটম লাইন কি? বটম লাইন হচ্ছে, একটা স্টেট যদি মোটা দাগে আইন কানুন নিয়ম বিধিবিধানের মাধ্যমে চলে, মোটা দাগে বলছি, আমাদের মতো দেশ ইউরোপ হয়ে যাবে না, কিন্তু মোটা দাগে যদি চলে তাহলে সেটা এক ধরনের প্র্যাকটিস সোসাইটিতে নিশ্চিত করে। আর যদি একটা স্টেট কার্যত মগের মুল্লুকে পরিণত হয়, মাফিয়া স্টেটে পরিণত হয়, তখন খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মাফিয়া চেষ্টা করবে কত বল প্রয়োগ করে তার শক্তি দেখাতে পারে। সে যত বেশি শক্তি দেখাতে পারবে, সে তত বেশি যে কেকটা সবাই মিলে খাচ্ছে তার বেশি পার্সেন্টেজ, তার বেশি অংশ সে খেয়ে ফেলতে পারবে। শুধু এই বল প্রয়োগের মাধ্যমেই তখন বাকি সব কিছু নির্ধারিত হয়। এস আলম অত্যন্ত মহাপরাক্রমশালী একটা প্রতিষ্ঠান। কেউ একজন এখন এস আলমকে যদি ধাক্কা দিয়ে এস আলমকে টু সাম এক্সটেন্ট কিছু ক্ষতি করে সে নিজে টিকে থাকতে পারে, সেটা যদি সে করে সক্ষম হয়ে উঠতে পারে, অপরপক্ষ দেখা যাবে তাদের যেই জায়গা, তাদের এই ক্ষমতা যাদের কাছে দেখাতে চায়, তার কাছে আরও বড় পাওয়ারফুল হিসাবে আবির্ভূত হবে। সো এস আলমের বিরুদ্ধে এই মুহূর্তে এটাকে আশাকে আমি এভাবেই ব্যাখ্যা করতে চাই। সরকারের মধ্যে অন্তর্গতভাবেই নানা রকম সংকট শুরু হয়েছে, ইন অল অ্যাসপেক্টস, সব অলিগার্করা বিভিন্ন রকম, এর মধ্যে প্রশাসনিক অলিগার্কস আছে, ব্যবসায়িক অলিগার্কস আছে, রাজনৈতিক অলিগার্কস আছে, তারা প্রত্যেকের বিরুদ্ধে লাগছে। তারা তাদের পরস্পরের সাথে এই সংঘাতের মাধ্যমেই আসলে নির্ধারণ করতে চায় বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার ক্ষেত্রে কার হিস্সা কতটুকু হবে।